শুরু করা যাক আজকের ক্লাস। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আগের দিন আমরা যেই ক্লাসটা করেছিলাম সেখানে আমরা পর্যায় সারণীর কোন অংশটা করেছিলাম? পর্যায় সারণীর পি ব্লকের পি ব্লক নাম্বার পির, ঠিক আছে, ব্লক নাম্বার পির আমরা এই 13 নম্বর গ্রুপটাকে করেছিলাম। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে যেই ব্লকগুলো আছে এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এটা হচ্ছে পি ব্লক, আর এটা হচ্ছে কি এফ ব্লক। আমরা এস ব্লকটা কমপ্লিট করেছিলাম, যেখানে আমরা পেয়েছিলাম হাইড্রোজেন ফ্যামিলি, আমরা পেয়েছিলাম কি বেরিলিয়াম ফ্যামিলি পড়েছিলাম। আমরা এই পি ব্লক স্টার্ট করেছিলাম, আর পি ব্লকে আমরা কি পড়েছিলাম? বোরন ফ্যামিলি, কারণ বোরন একদম প্রথমে অবস্থান করছে। আর এই যে বোরন ফ্যামিলি, এই বোরন ফ্যামিলি যখন আমরা পড়েছিলাম আমরা তখন উপধাতু কি জেনেছিলাম, অর্থাৎ মেটালয়েড কি, যার মধ্যে ধাতু অধাতু দুটোর গুণই থাকে, তাকে বলা হয় মেটালয়েড। আর আমরা এটাও পড়েছিলাম যে এই যে বোরন, এটা হচ্ছে পি ব্লকের প্রথম এমন একটা এলিমেন্ট যে কিনা মেটালয়েড। ঠিক আছে, তো আমরা আজকে যেটা স্টার্ট করব সেটা হলো পি ব্লকেরই বোরন ফ্যামিলির পরের ফ্যামিলি, অর্থাৎ 14 নম্বর যে গ্রুপ আছে, গ্রুপ নাম্বার 14, সেটাকে বলা হয় কি কার্বন ফ্যামিলি, কারণ এখানে প্রথম অবস্থান করছে কে? কার্বন। ঠিক আছে, চলো এবার এই কার্বন ফ্যামিলি যখন আমরা পড়ব তখন আমরা প্রত্যেকটা ফ্যামিলি যখন আমরা পড়ছি সেগুলোর আমরা ট্রিক জানছি, যে কোন ট্রিকে তুমি মনে রাখতে পারবে। আর এই ট্রিক জানাটা খুব দরকার, কারণ এতগুলো এলিমেন্ট কিন্তু এমনি তুমি মনে রাখতে পারবে না। তো এই ট্রিকে যদি মনে রাখো কার পরে কে আছে, এটা কিন্তু তুমি বলতে পারবে, বা কোন গ্রুপে কার অবস্থান। ঠিক আছে, তো চলো আমরা তাহলে স্টার্ট করি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে কার্বন ফ্যামিলির ট্রিকটা জানবো। দেখো, কার্বন ফ্যামিলি এখানে যে ট্রিকটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি সি সি গেলেও সোনা পাবে। ঠিক আছে, দেখো ধরে নাও তুমি একটা সোনা, কোনো সোনার জিনিস তুমি একটা শিশির মধ্যে রেখেছো, শিশিটা ভেঙে গেছে। তো শিশি যদি ভেঙে যায়, ভেঙে যাক শিশিটা গেলেও তুমি কি পাবে? সেই সোনাটাকে তো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এটাই এখানে করা আছে। দেখো প্রথমে যে সিটা সেটা হচ্ছে কোন সি? সেটা হচ্ছে কার্বন। ঠিক আছে, তারপর দেখো যে শিশি পরের যে সিটা আছে সেটা কোনটা? সেটা হচ্ছে কি সিলিকন, সিলিকন। ঠিক আছে, নেক্সট দেখো গেলেও থেকে কি? জার্মেনিয়াম। আমি যখন আগের ক্লাস তোমাদের করিয়েছিলাম আমি একটা কথা বলেছিলাম তোমাদের, গ্যালিয়ামের সাথে কিন্তু জার্মেনিয়ামকে কখনো গুলিয়ে ফেলবে না। গ্যালিয়াম যেটা ঠিক এই গ্রুপেরই আগে অবস্থান করে, দেখো GA, আর এটা হচ্ছে GE, এটা গ্যালিয়াম, এটা জার্মেনিয়াম। তো এইটা কিন্তু কখনো যেন ভুল না হয়। ঠিক আছে, যেহেতু দুটোই জি দিয়ে স্টার্ট, ভুল হওয়ার সম্ভাবনা থেকে থাকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সোনা। ঠিক আছে, শিশি গেলেও সোনা, সোনা যেটা সেটা কিন্তু যেই সোনা আমরা পড়ি, ঠিক আছে, যেই সোনা আমরা অর্নামেন্ট হিসাবে পড়ি, এখানে সেই সোনার কথা বলেনি। ঠিক আছে, এটা ট্রিকের সোনা, এটা ট্রিক হিসাবে এটাকে সোনা বলা হচ্ছে। ঠিক আছে, এবার কেন সোনা বলা হচ্ছে? দেখো SN আছে এর সংকেত, কিন্তু এইটা মনে রাখবে, এই যে SN, এই SN কিন্তু সোনার সংকেত নয়, গোল্ডের সংকেত নয়। এটা কার সংকেত? এটা হচ্ছে টিনের সংকেত। তাহলে যদি বলা হয় টিনের সংকেত কি, খুব ইম্পর্টেন্ট এটা, যেহেতু একটু ব্যতিক্রম, আমরা মুখে বলছি টিন আর সংকেত লেখা SN, সেক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম, তাই না? ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু এটা আসার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, যেমন আমি তোমাদের বলেছিলাম পটাশিয়াম, তোমরা ভাবে পটাশিয়ামের সংকেত মনে হয় P, কিন্তু আসলে নয়, পটাশিয়ামের সংকেত কি K। তো এইগুলো কিন্তু বেশি দেয়। ঠিক আছে, দেখবে টাংস্টেন, তুমি ভাবতেই পারবে না টাংস্টেন যেটা তার সংকেত W হবে, তাই না? তো এই সমস্ত সংকেতগুলো সোনা, রূপো, AUAG, এই সংকেতগুলো কিন্তু দেয়। ঠিক আছে, তো দেখো তাহলে সোনা এটা ট্রিক হিসাবে বলা হচ্ছে সোনা। ঠিক আছে, কিন্তু এটার অরিজিনালি এই SN এর তোমার কার সংকেত? এটা টিনের সংকেত। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লেড, অর্থাৎ যেটাকে আমরা বলবো কি সীসা। ঠিক আছে, সীসা।
সীসা দেখো, সীসাকে লেড বলা হচ্ছে, কিন্তু দেখো এই যে সীসা, এটা যে লেড এই হিসাবেই তো তার সংকেত হওয়া উচিত ছিল, কিন্তু না, এটা ল্যাটিন ভাষা প্লাম্বাম থেকে নেওয়া, সেই কারণে এখানে পিবি হয়েছে। তাহলে দেখো একটু ব্যতিক্রম না নামের থেকে সংকেতটা, ঠিক আছে। তো যেই নামে আমরা পরিচিত লেড, যেটা লেড বলে থাকি সীসাকে, ঠিক আছে, তো সেই নামে কিন্তু সংকেত নয়, কিন্তু এগুলোই পরীক্ষাতে কিন্তু হাইলাইট হয়ে থাকে, ঠিক আছে। তো পাবে থেকে কি পিবি অর্থাৎ কি সীসা। নেক্সট দেখো ফ্লেভারিয়াম, ঠিক আছে, যেটা হচ্ছে একদম একটা নতুন এলিমেন্ট বা নিউ এলিমেন্ট। দেখো এবার নিউ এলিমেন্ট তোমরা বুঝবে কি করে, আমি তোমাদের বলেছিলাম এইটা হচ্ছে গোটাটা কি পি ব্লক, তাই তো, ধীরে ধীরে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। এই গোটাটা হচ্ছে পি ব্লক, আর পি ব্লকের এখানে যতগুলো এলিমেন্ট তুমি পাবে এই জায়গাটা, এগুলো হচ্ছে কি নিউ এলিমেন্ট, ঠিক আছে। যেমন নিহোনিয়াম আগের দিন আমরা পড়েছিলাম, ঠিক আছে, এখানে মস্কোভিয়াম আজকে আমরা যেটা পড়বো, লিভারমোনিয়াম, ঠিক আছে। তো এগুলো সমস্তগুলো কি, এগুলো হচ্ছে নিউ এলিমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে দেখো এবার কি বললাম, সি গেলেও সোনা পাবে, অর্থাৎ প্রথম সি যেটা সেটা হচ্ছে কার্বন, তারপর একটা সিলিকন, গেলেও থেকে কি জার্মেনিয়াম, সোনা থেকে টিন হচ্ছে, আর কি পাবে থেকে হচ্ছে লেড বা সীসা, ঠিক আছে। আর নেক্সট লাস্ট যেটা সেটা হচ্ছে কি ফ্লেভারিয়াম, মনে থাকবে তাহলে। তো এইটা হচ্ছে ট্রিক। এবার দেখো কয়েকটা জিনিস তুমি দেখো, আমরা মানে তোমরা দেখো আমি এখানে যা যা লিখেছি তার মধ্যে দুটোকে কিন্তু একটু বেশি হাইলাইট করে ফেলেছি, তাই না। কীরকম হাইলাইট করেছে, গ্রিন কালার দিয়ে। কেন, দেখো আগের দিন এটা আমি বলেছিলাম বোরন গ্রুপের ক্ষেত্রে, আজকে আমি বলছি। দেখো দেখো এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে পোর্শনটা পুরো অংশটা আছে, ঠিক আছে, এই পুরো পি ব্লক আছে, তার মধ্যে এই গ্রিন কালারে দেখো কীরকম করা আছে, জিগজ্যাগ লাইন করা আছে, তাই না, জিগজ্যাগ লাইন করা আছে, আঁকাবাঁকা করে আছে, ঠিক আছে। আর এই যে আঁকাবাঁকা যে লাইনটা আছে, এখানে কটা এলিমেন্ট আছে বলেছিলাম, 7টা এলিমেন্ট আছে। দেখো বোরন নাম্বার 1, ঠিক আছে, সিলিকন নাম্বার 2, জার্মেনিয়াম নাম্বার 3, আর্সেনিক নাম্বার 4, অ্যান্টিমনি নাম্বার 5, টেলোরিয়াম নাম্বার 6, পোলোনিয়াম নাম্বার 7। তো এইভাবে কি হচ্ছে, এই 7খানা যেই এলিমেন্ট আছে জিগজ্যাগ আকারে, যেটা কিনা পি ব্লকেই অবস্থিত, অন্য কোনো ব্লকে না, হ্যাঁ, পি ব্লকেই অবস্থিত, একে বলা হচ্ছে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে উপধাতু বা মেটালয়েড। অর্থাৎ এই যে 7টা তুমি উপাদান পারছো বা এলিমেন্ট পারছো, ঠিক আছে, এর মধ্যে ধাতুর গুণও থাকবে, এর মধ্যে কিসের গুণ থাকবে, অধাতুর গুণও থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এইখানে এই লাইনে আমরা সিলিকন আর জার্মেনিয়াম এই দুটোকে উপধাতুর মধ্যে ফেলেছি, তাই না। তাহলে দেখো এখানেও সিলিকন আর জার্মেনিয়াম কি উপধাতু, সেই কারণে এটার কালার আমি একটু আলাদা করে দিয়েছি, তো যখন পড়বে ভালো করে বুঝে পড়বে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে অ্যাটমিক নাম্বারের যেই ট্রিকটা, এই অ্যাটমিক নাম্বারের ট্রিকটা প্রত্যেকটা বার যখন যেই সমস্ত ফ্যামিলিগুলো প্রথম থেকে করতে করতে আসছি আমরা, আর সেইখানে কিন্তু আমি ট্রিক নাম্বারটাও করার প্রসেস বলে দিয়েছি। আমরা জানি কি 2, 8, 8, 18, 18, 32, 32, তাই তো। তো এইটা কি, এটা পিরিয়ডিক টেবিলের যে নাম্বার সিস্টেম সেইভাবেই করা হয়েছে। যেমন দেখো এই যে পিরিয়ডে 2 জন আছে, এই পিরিয়ডে 8 জন, এটায় 8 জন, এটায় 18, 18, আর এটাকে মিলিয়ে 32, এটাকে মিলিয়ে 32, তাই তো। এটুকু আমরা আশা করি এতদিনে বুঝে গেছি। তো দেখো এখানে কার্বন যে তার অ্যাটমিক নাম্বার কত, 6, ঠিক আছে। 6-এর সঙ্গে আমি 8 যোগ করলাম, হ্যাঁ, 6-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে, 14। তাহলে 14 কার পেয়ে যাব, সিলিকনের। দেখো 14-এর সাথে এই 18 যোগ করলাম, কত পেয়ে যাব, 32, কার, জার্মেনিয়ামের। এই 32-এর সঙ্গে আমি আবার 18 যোগ করলাম, তাহলে কত পেয়ে যাব, 50, যেটা কি টিনের বা যার সংকেত এসএন, ঠিক আছে। 50-এর সাথে 32 যোগ করলাম, 82, সেখানে কি পেয়ে যাচ্ছে আমরা, লেডের অর্থাৎ সীসা, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে 82-র সাথে 32 করলাম, ফ্লেভারিয়ামের পেলাম, সেটাকার 114। এবার তোমাদের এটা প্রশ্ন আসতে পারে, ম্যাম আপনি কেন এই 2টাকে করলেন না আর এই 8টাকে করলেন না। দেখো তোমরা যদি এই সিস্টেমটাকে ভালো করে বুঝে থাকো, তাহলে প্রথম 2 আর প্রথম 8টাকে আমি কেন করলাম না। দেখো কার্বন কোথায় আছে আগে দেখো,
কার্বন আছে সেকেন্ড নাম্বারে, তাহলে এই নাম্বারে যে দুজন আছে তাকে তো বাদ দিতেই হবে, তার মানে প্রথম দুইটাকে বাদ দিলাম। নেক্সট দেখো কার্বন যে এখানে আছে তার আগে কটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, ঠিক আছে, কার্বন যে এখানে আছে তার আগে কটা ব্ল্যাঙ্ক স্পেস আছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে কটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, এখানে যদি দেখো 10টা আছে, তাই প্রথম আর সেকেন্ড ঘরটাকে বাদ দিয়ে কি করলাম, তার পরের 8টার থেকে যোগটাকে শুরু করলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রিক, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। নেক্সট দেখো এবার আমরা কার্বন সম্পর্কে জানি। দেখো কার্বন সম্পর্কে সবথেকে ইম্পর্টেন্ট যেটা কার্বনের অ্যাটমিক নাম্বার। আমরা যদি এই বিষয়গুলো জেনে থাকি তাহলে দেখবে যে কার্বন সম্পর্কে আমাদের কেমিস্ট্রিতে একটা আলাদা চ্যাপ্টার আছে, হ্যাঁ, যেই সমস্ত বিষয়গুলোর মধ্যে কি কার্বন জড়িত, অর্থাৎ যে কোনো বিষয়, ধরো গ্লুকোজ, আমরা ধরো বায়োলজিতে যে গ্লুকোজ পড়ি C6H12O6, এইটা বলছি কারণ এটা তোমরা প্রত্যেকে সবাই জানো, তাই এই উদাহরণটা দিয়ে বলছি, ঠিক আছে। তো এটার মধ্যে দেখো এই গ্লুকোজটার মধ্যে কি কার্বন আছে, ঠিক আছে, তাই এটা হচ্ছে কি কার্বনিক একটা যৌগ, অর্থাৎ কি কার্বনিক একটা যৌগ। আর এই রকম যে যৌগ এগুলোকেই বলা হয় কি অর্গ্যানিক কম্পাউন্ড, ঠিক আছে। কিন্তু যার মধ্যে কার্বন থাকবে না সেটাকে বলা হয় কি ইনঅর্গ্যানিক কম্পাউন্ড, অর্থাৎ কি সেটাকে বলা হয় অকার্বনিক। যেটার মধ্যে থাকবে সেটা হচ্ছে কার্বনিক, আর যেটার মধ্যে থাকবে না সেটা হচ্ছে অকার্বনিক। তো আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে কি কার্বন নিয়ে, অর্থাৎ কি অর্গ্যানিক একটা কম্পাউন্ড নিয়ে। তো দেখো তাহলে শুরু করা যাক এই অংশটা কার্বনের। দেখো যদি লক্ষ্য করো তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে এই যে কার্বন যে অ্যাটমটা আছে, এই কার্বনের অ্যাটমে দেখো অরেঞ্জ কালারের যে মার্ক করা আছে যেটাকে বলা হচ্ছে কিনা প্রোটন, কার্বনের সেই প্রোটনের সংখ্যা কত, 1 2 3 4 5 6, অর্থাৎ কি প্রোটন এখানে কত আছে, 6টা আছে। তোমরা বলবে হ্যাঁ একদম 6টা আছে, ঠিক আছে। দেখো এখানে নিউট্রন যেটা গ্রে কালারের সিম্বল করা আছে, দেখো 1 2 3 4 5 6, তার মানে নিউট্রনও কি আছে, 6 আছে। এবার আমি যদি তোমাদের এখান থেকে প্রশ্ন করি যে আচ্ছা বলো তো কার্বনের তো প্রোটন আছে 6টা, নিউট্রন আছে 6টা, তাহলে এখানে কার্বনের ভর সংখ্যা কত, তোমরা তখন এটা আশা করি বলতে পারবে, কারণ আগেও তোমরা এটা পড়ে এসেছো, ঠিক আছে, যে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু কী হয়, প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু হয় অ্যাটমিক ম্যাস, অর্থাৎ কি পারমাণবিক ভর। তাহলে দেখো প্রোটন যদি 6 হয় প্লাস নিউট্রন যদি 6 হয় তাহলে এটা অ্যাটমিক ম্যাস কতবার হবে, 12। এই কারণেই কিন্তু কার্বনের অ্যাটমিক ম্যাস কত, 12, ঠিক আছে। নেক্সট দেখো আমি যদি তোমাদের প্রশ্ন করি আচ্ছা বলো তো কার্বনের তো প্রোটন 6টা, তাহলে ইলেকট্রন কটা হবে, আমরা জানি প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা হয়, তাই প্রোটন যদি 6 হয় ইলেকট্রনও কটা হবে, 6টা হবে। নেক্সট আমি তোমাকে প্রশ্ন করলাম আচ্ছা বলো তো কার্বনের প্রোটন সংখ্যা যদি 6 হয় তাহলে ওর পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার কত হবে, অ্যাটমিক নাম্বার কত হবে, অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা। তোমরা তখন কি বলবে, ম্যাম প্রোটন সংখ্যা যদি 6 হয়, আমরা তো পড়েছিলাম যে প্রোটন সংখ্যা যদি 6 হয় তাহলে অ্যাটমিক নাম্বারও কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, ঠিক আছে। শুধু কি হয় ভর সংখ্যা যখন বার করি তখন প্রোটন প্লাস নিউট্রন করতে হয়, যখন পারমাণবিক সংখ্যা বার করি বা অ্যাটমিক নাম্বার বার করি অনলি প্রোটন সংখ্যা যেটা সেটা ইকুয়াল টু কি হয়, অ্যাটমিক নাম্বার হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখা যাক কার্বন সম্পর্কে। দেখো কার্বন যেটা সেটার অ্যাটমিক নাম্বার আমরা জানলাম 6, এটার সিম্বল কি, এটার সিম্বল হচ্ছে সি, ঠিক আছে। আর দেখবে যখন ভর সংখ্যা লেখা থাকে এই নিচে দেখবে 12 লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ 12 যেটা সেটাই হচ্ছে কি এর ভর সংখ্যা, ঠিক আছে। তো দেখো এই যে কার্বন যেটা কোথায় কোথায় প্রথম কথা হচ্ছে ব্যবহার হয়, কার্বন যেটা সমস্ত কিছুতেই কিন্তু কার্বন আছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত জিনিসের মধ্যেই কি পাওয়া যাবে, কার্বন পাওয়া যাবে। এই যে পেন বলো কার্বনের পরিমাণ আছে এতে, জামা কাপড় বলো অবশ্যই কার্বন আছে সেখানে, কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে। ধরো এই যে বোর্ডটা বলছো এখানেও কার্বনের পরিমাণ আছে, তো কার্বনের পরিমাণ কি আছে, সর্বত্রই আছে কি
কার্বন, ঠিক আছে। কিছু কিছু কম্পাউন্ড বাদে বেশিরভাগ ক্ষেত্রেই কি কার্বন বর্তমান আছে, ঠিক আছে। তো এই যে কার্বন, এই কার্বন সম্পর্কে ফার্স্ট যেটা পড়ব সেটা হচ্ছে এটা একটা নন মেটাল। আমরা কিন্তু এতদিন যেগুলো পড়ে এসেছিলাম পিরিয়ডিক টেবিলের প্রথম গ্রুপ, ফার্স্ট নাম্বার গ্রুপ, সেকেন্ড নাম্বার গ্রুপ, আমরা 13 নাম্বার গ্রুপ পড়েছিলাম, এই যে 3টে গ্রুপ পড়েছিলাম আমরা কিন্তু সবকটাই কি পড়েছিলাম, মেটাল পড়েছিলাম। কিন্তু দেখো এই যে অংশটা আছে কার্বন, এই কার্বন হচ্ছে কি একটা নন মেটাল। আমি তোমাদের এটা চেনবার একটা প্রসেসও বলেছিলাম কোনটা মেটাল আর কোনটা নন মেটাল। দেখো এই যে উপধাতু আছে জিগজ্যাগ লাইন করে 7টা, এই 7টা উপধাতুর এই পারে যতগুলো আছে, ঠিক আছে, এই পারে যতগুলো আছে এরা হচ্ছে কি সব মেটাল, এরা হচ্ছে কি সব মেটাল, মানে কি ধাতু, ঠিক আছে। আর এই যে জিগজ্যাগ লাইনের ওই পারে যারা আছে তারা সবাই কি, তারা সবাই হচ্ছে কি অধাতু বা কি নন মেটাল। বোঝা গেছে? তাহলে দেখো কার্বন কোথায় আছে, জিগজ্যাগ লাইনের ওপারে আছে, তাই কার্বন হলো কি একটা নন মেটাল বা অধাতু, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইট ইজ ইউজড ফর ফিউল ইন দ্য ফর্ম অফ কোল। অর্থাৎ কি এখানে আমরা জানি কয়লা, কয়লা আমরা ইউজ করি জ্বালানি হিসাবে, ঠিক আছে, ফিউল হিসাবে, তো সেটাতেও কিন্তু কি সেটাও কার্বন, ঠিক আছে। এই যে আমরা হীরের আংটি পড়ে যায়, ঠিক আছে, এই যে হিরে, এই হিরেটাও কি থেকে এসেছে, এই কার্বন থেকেই এসেছে। আমরা যখন পেন্সিলের লিড ব্যবহার করি, অর্থাৎ যে গ্রাফাইট পেন্সিলের ভিতর যে শীষটা থাকে সেটাও কিন্তু কার্বনের। তো এইগুলো আমরা সবকটা পড়বো, আমি ডিটেলস পড়াবো তোমাদের, ঠিক আছে। তো দেখো যে কি কি প্রশ্ন আসতে পারে কার্বন থেকে, খুব ইম্পর্টেন্ট কার্বনটা, ঠিক আছে। নেক্সট দেখো এর মেল্টিং পয়েন্ট খুব হাই, অর্থাৎ কি গলনাঙ্ক, এর গলনাঙ্ক খুব হাই, ঠিক আছে, কার্বনের গলনাঙ্ক কিন্তু হাই লেভেলের। তো কতটা হাই লেভেলের, কি হাই লেভেলের পরে বলছি, ঠিক আছে। তো নেক্সট দেখো এখানে কিসে কিসে ব্যবহার করা হয় আছে, দেখো বিভিন্ন রঙের ক্ষেত্রে বলো, কালিতে কার্বন ব্যবহার করা হয়, পেন্সিলের ক্ষেত্রে কার্বন ব্যবহার করা হয়, ঠিক আছে। ডায়মন্ড এটাও কি কার্বনেরই, ঠিক আছে। তো এইভাবে এই দেখো গ্লুকোজ, একটু আগে বললাম না এটার ফর্মুলা C6H12O6, ঠিক আছে। এ দেখো গ্লুকোজ এটাও কি কার্বন, ঠিক আছে। আমরা জানি যে প্রোটিন আছে, ঠিক আছে, প্রোটিন আমরা প্রোটিন জাতীয় খাদ্য খাই, ঠিক আছে, তার মধ্যেও কি আছে কার্বন, হাইড্রোজেন, সালফার, নাইট্রোজেন, ঠিক আছে, এই সমস্তগুলো আছে। তো এইগুলো আমরা জানি, ঠিক আছে। নেক্সট দেখো কার্বন কি বলছে, দেখো কার্বন যেটা, এই কার্বনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহার, তো আমরা ছোটোখাটো সবাই জানি, ঠিক আছে, কোথায় কোথায় ব্যবহার করা হয়। পিচ যেটা সেটাতেও কার্বন, ঠিক আছে। তো দেখো পিচ করা হয় যেটা, ঠিক আছে। তো দেখো এখানে কার্বনের সম্পর্কে মেন যেই বিষয়টা সেটা হচ্ছে কার্বনের কি অ্যালোট্রোপস, খুব খুব ইম্পর্টেন্ট এটা, এটার থেকেই প্রশ্ন কিন্তু মেনলি দেয়, ঠিক আছে, কার্বনের অ্যালোট্রোপস থেকে। আগে দেখো এই অ্যালোট্রোপস বা বহুরূপতা মানে কি, কি মানে বহুরূপতা বা রূপভেদ, এটাকে যেন বহুরূপতা বা রূপভেদও বলা হয়, ঠিক আছে। তো এই অ্যালোট্রোপস বা রূপভেদ বা বহুরূপতা মানে কি, দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো ধরে নাও আমার হাতে এরকম একটা বস্তু আছে, দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে, আমার হাতে এই একটা বস্তু আছে, ঠিক আছে। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা কীরকম, এটাকে দেখতে আলাদা, একেও দেখতে আলাদা, ঠিক আছে। এ যেরকম দেখতে এ কিন্তু সেরকম দেখতে নয়, ঠিক আছে। তো এও দেখতে আলাদা, এও দেখতে আলাদা, কিন্তু এর মধ্যে যে মেটেরিয়ালস আছে বা এটা যেটা দিয়ে তৈরি সেইটা সেম, ঠিক আছে। তার মানে কি বললাম, আমার কাছে দুটো বস্তু আছে, সেই বস্তুর দুটো আলাদা দেখতে, সম্পূর্ণ আলাদা, তাদের বাহ্যিক গঠন আলাদা, কিন্তু তার ভিতরের গঠন, তার ভিতরে যেটা দিয়ে তৈরি সেই তৈরি জিনিসটা কি, সেই জিনিসটা দুটোর মধ্যেই কি সেম, ঠিক আছে। এইটাকেই বলা হয় কি অ্যালোট্রোপস বা রূপভেদ। দেখো দেখো কি বলছে, ফিজিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টিটা ডিফারেন্ট পাবে তুমি অলওয়েজ, ঠিক আছে। যেমন ধরো বললাম দুটো বস্তু দেখতে পুরোপুরি আলাদা, তো দেখো এইখানে আছে কি একটা হিরে আছে,
একটা কি আছে, গ্রাফাইট আছে। অর্থাৎ তুমি একটা হিরে যেটা তুমি কি করছো, জুয়েলারি হিসাবে ব্যবহার করছো, আর একটা তুমি গ্রাফাইট যেটা, সেটা পেন্সিলের সিস বলো, লুব্রিক্যান্ট বলো, ঠিক আছে, গিরিশ বলো যেগুলো, ঠিক আছে, তো সেগুলো হিসাবে ব্যবহার করছো। দুটো দেখো ডিফারেন্স দেখতে তুমি ভাবতেই পারবে না এই দুটোর কোনো মিল আছে, ঠিক আছে, সামনে থেকে দুটোই ডিফারেন্স দেখতে, কিন্তু দেখো কেমিক্যাল প্রপার্টি সেম, মানে কি কেমিক্যালি এদের ভিতরের গঠন যেটা, রাসায়নিক গঠন যেটা, সেটা ওদের কি সেম, ঠিক আছে, দুটোই কি দিয়ে তৈরি, কার্বন দিয়েই তৈরি। তুমি বাহ্যিক রূপে যদি দেখো, তুমি হিরেকে কখনোই মনে হবে না যে এটা কার্বন দিয়ে তৈরি, তাই না, কারণ ওটা দেখতে এত চকচক করছে, এত কিছু। হ্যাঁ, আর এ দেখো কতটা ব্ল্যাকিশ টাইপের, কতটা ডার্ক টাইপের একটা দেখতে, তো তুমি একেই মোটামুটি ভেবে ফেলবে কি এটা কার্বন দিয়ে তৈরি, এটা নয়। কিন্তু দেখো এরা দুটো আলাদা দেখতে, কিন্তু দুজনেরই ভিতরের প্রপার্টি কি আছে, কার্বন আছে। তো এই রকম যে অংশ তাকে বলা হয় কি, অ্যালোট্রোপস। আশা করি বুঝতে পেরেছো। তো কার্বনের মেন দুটো অ্যালোট্রোপসের নাম দেখো, একটা হচ্ছে গ্রাফাইট, আমি বাংলায় লিখছি, এখানে বাংলায় লেখা নেই, ঠিক আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে ডায়মন্ড, অর্থাৎ কি হিরে, ঠিক আছে। তো দুটোকেই কিন্তু দেখতে কি আলাদা, হ্যাঁ এক্সেলেন্ট, দুটোকেই কিন্তু দেখতে কি আলাদা, কিন্তু এর ভিতরে যে প্রপার্টি আছে সেম আছে, ঠিক আছে, সেম মানে কি আছে, কার্বন আছে, এই জন্য এটাকে কার্বনের অ্যালোট্রোপস বলা হচ্ছে। নেক্সট দেখো, এবার ডায়মন্ড সম্পর্কে আমরা পড়ব। যেই যে পয়েন্টসগুলো বলছি পরীক্ষার জন্য নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। দেখো এই যে অংশগুলো আমি পড়াচ্ছি এগুলো কিন্তু অন্য অন্য ধাতু অধাতু চ্যাপ্টার আছে, কার্বনের নিজস্ব একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়ালেই হয়ে যেত, পিরিয়ডিক টেবিলের মধ্যে নাই ঢোকানো যেত, ঠিক আছে, কিন্তু সেই আমাদের পড়তে হবে যখন, তো আমরা একবারে পড়তেই থাকি, ঠিক আছে। তো দেখো দেখো ডায়মন্ড সম্পর্কে যেই মেন জিনিসটা বলবো সেটা হচ্ছে এর বিশেষ কিছু মানে প্রশ্ন থাকে ডায়মন্ড নিয়ে। দেখো ফার্স্ট হচ্ছে ন্যাচারাল হার্ডেস্ট সাবস্টেন্স, অর্থাৎ কি প্রাকৃতিক প্রাকৃতিক কঠোর পদার্থ, ঠিক আছে। কেন এটাকে প্রাকৃতিক কঠোর পদার্থ বলা হচ্ছে, দেখো মেনলি যদি তুমি দেখো যে ধাতুগুলো আছে, অর্থাৎ কি যে মেটালগুলো আছে, যে মেটালগুলো আছে সেই মেটালগুলোই কিন্তু চকচকে হয়, ঠিক আছে, অর্থাৎ কি সেই মেটালগুলোরই কিন্তু শাইনিং ক্ষমতাটা থাকে, অর্থাৎ শাইন করে, সেই মেটালরাই কিন্তু মূলত শাইন করে, ঠিক আছে। আর যে নন মেটাল আছে, নন মেটাল বা অধাতু যেটা, ঠিক আছে, সে কিন্তু চকচক করে না, ঠিক আছে। কিন্তু দেখো এই যে ডায়মন্ড, এই ডায়মন্ড কোথা থেকে আসছে, তোমরা বলবে ম্যাম এক্ষুনি তো পড়লাম এটা কার্বনের অ্যালোট্রোপস, তাহলে কার্বন থেকে আসছে। আচ্ছা বলো তো কার্বন কি ধাতু না অধাতু, তোমরা বলবে কার্বন তো অধাতু, কিন্তু দেখো অধাতু হওয়ার সত্ত্বেও এটা কি হয়েছে, তোমার চকচকে হয়েছে, ঠিক আছে, এইটা একটা কথা। আর একটা কথা, এই যে কার্বন যেটা, এই যে কার্বন যেটা, সেই কার্বন তো চকচকে, এটা বিভিন্ন প্রেশার পড়ে ওর মধ্যে প্রচুর চাপ সৃষ্টি করে তারপর ওইটা তোমার কয়লা খনি থেকেই কার্বন পাওয়া যায়, ঠিক আছে, ওটা মানে প্রচুর প্রেশার ক্রিয়েট করে তারপর তোমার হিরেটা পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো এখানে এই যে ডায়মন্ড যেটা, এটা কার্বন থেকে এসেছে, যেটা কিনা একটা অধাতু, অধাতু তো শাইন করে না, কিন্তু এখানে ডায়মন্ড শাইন করে, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে হার্ডেস্ট সাবস্টেন্স। দেখো যদি তুমি দেখো মেটাল বা যে কোনো ধাতু কিন্তু শক্ত হয়, তাই না, মেটাল বা যে কোনো ধাতু কিন্তু কঠোর হয়, তুমি লোহা বলো যে কোনো ধাতু বলো কঠোর হয়, এক্সেপশন কিছু থাকে, সেই এক্সেপশনগুলো বলছি, দেখো সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, তারপর মার্কারি, এগুলো হচ্ছে কি নরম, আর মার্কারি তো আমরা জানি কি পারদ হচ্ছে তরল, কিছু কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু মানে মেনলি কি হয়, মেটাল মানেই কি হয়, কঠোর হয় বা শক্ত হয়, তার মধ্যে তুমি আওয়াজ করলে শব্দ উৎপন্ন হবে, ঠিক আছে। কিন্তু দেখো কার্বন যেটা, সেটা কিন্তু ওই পরিমাণে কঠোরতাটা নেই, তাই না, কিন্তু দেখো এইখানে যে ওরি অ্যালোট্রোপস যেটা ডায়মন্ড, সেটা কিন্তু
কঠোর, তাই এটাকে বলা হচ্ছে কি ন্যাচারালি হার্ডেস্ট সাবস্টেন্স, ঠিক আছে, অর্থাৎ কি প্রাকৃতিক কঠোর পদার্থ। নেক্সট দেখো, এই পোর্শনটা ক্লিয়ার করি, হ্যাঁ একটু বোঝাতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি বলছে, একটি কার্বনের সাথে 4টে কার্বন লেগে থাকে। কেন বলছে, কেন বলছে এটাকে তোমাদের বুঝতে হবে, এটা এমনি এমনিভাবে মনে রাখলে কোনো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। লাইনটা দেখো, কার্বন যেটা তার অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা অর্থাৎ কি পারমাণবিক সংখ্যা, সেটা কটা বললাম তোমাদের, 6টা। দেখো এই 6টাকে যদি তুমি ইলেকট্রনিক বিন্যাস করো বা যেটাকে তুমি পারমাণবিক যেই কনফিগারেশন করো, যেটা অ্যাটমিক কনফিগারেশনটা করো, তাহলে দেখো কীরকম পাবে তুমি পাবে প্রথম, এটা ধরো একটা কার্বনের অ্যাটম আছে, ঠিক আছে, তো কার্বনের অ্যাটমে এখানে নিউট্রন প্রোটন আছে, ঠিক আছে, আর কি থাকবে, সেলগুলোতে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তোমরা বলবে হ্যাঁ ম্যাম একদম সত্যি, সেলগুলোতে ইলেকট্রন থাকে। তো দেখো এখানে যদি 6 থাকে তাহলে প্রথম কক্ষে ওর কটা থাকবে, প্রথম কক্ষে ওর 2টো ইলেকট্রন থাকবে, ঠিক আছে, ইলেকট্রনে মাইনাস চার্জ হয়, ঠিক আছে। নেক্সট দেখো এখানে 2টো, তার মানে 6 থেকে 2 চলে যাচ্ছে, আর কটা পড়ে থাকছে, 4 পড়ে থাকছে। তাহলে দেখো লাস্ট সেলে ওর কটা থাকবে, ওর 4টে ইলেকট্রন থেকে থাকবে। তোমরা বলবে হ্যাঁ একদম 4টে ইলেকট্রন থেকে থাকবে, এইভাবেই ও 6টা ফুলফিল হচ্ছে। কিন্তু দেখো একটা জিনিস, এই যে 4টে ইলেকট্রন যে লাস্ট কক্ষে পড়ে থাকছে, ও কিন্তু ও ফুলফিল হচ্ছে না, ওর কিন্তু লাস্ট সেলটা ফুলফিল হচ্ছে না, কারণ আমরা জানি লাস্ট সেল তখনই ফুলফিল হয় যখন 8খানা থাকে, এর তো 4টে আছে, তাহলে এখনও ওর কটা বাকি, এখনও 4টে বাকি, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, একটা কার্বনের সঙ্গে 4টে কার্বন লেগে থাকে। 4টে কার্বন লেগে থাকার মিনিংটা কি দেখো, তো একটা কার্বন যেটা, তার এবার 4টে কি আছে, ইলেকট্রন আছে, ওর আরও এখন 4টে লাগবে যদি কারোর থেকে পেয়ে ও নিজেকে ফুলফিল করতে চায়, ঠিক আছে। তো ও কি করে, ও এইরকমভাবে আরও কটা 4টে কার্বনের সাথে নিজের কি যোগসূত্র স্থাপন করে। তাহলে দেখো এই যে কার্বনটা, তারও এরকম লাস্ট সেলে কটা থাকবে, 4টে থাকবে, তারও তো লাস্ট সেলে 4টেই থাকবে, কারণ সেও তো কার্বন, তাই না, ঠিক আছে। তাহলে দেখো এই কার্বনটার সাথে এই কার্বনের লাস্ট সেলের ইলেকট্রন সাথে ও কি করে নিল, একটা বন্ধন তৈরি করে নিল। দেখো এই ইলেকট্রনের সাথে এই লাস্ট সেলের কার্বনের ইলেকট্রন বন্ধন তৈরি করলো, এর সাথে বন্ধন তৈরি করলো, এর সাথে বন্ধন তৈরি করলো, ঠিক আছে। এবারে এই যে বন্ধন তৈরি করলো, 4টে এই কার্বনের ছিল, আর ও 4টে আরও কার্বন নিয়ে বন্ধন তৈরি করলো, এটাকে বলা হয় কি সমযোজী বন্ধন। অর্থাৎ তুমি আমাকে দিচ্ছ, আমিও তোমাকে দিচ্ছি, অর্থাৎ শেয়ার করে কি হচ্ছে, এই বন্ধনটা তৈরি করছে, ঠিক আছে। তো এই কারণেই বলেছে একটা কার্বনের সাথে কটা কার্বন লেগে থাকে, 4টে কার্বন লেগে থাকে। তো দেখো ডায়মন্ডের যে স্ট্রাকচারটা হয় সেটা এরকমই হয়, এই কার্বন ওর একটা একটা করে লাস্ট সেলে ইলেকট্রন আছে, প্রথম সেলটা আঁকলাম না, যেখানে 2টো আছে ওটা আঁকলাম না, ঠিক আছে, লাস্ট সেলটা আঁকলাম, ঠিক আছে। আর এই যে কার্বন আছে তারও কি লাস্ট সেলে একটা করে ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এই কি করলো, এদের সাথে কি বন্ধন তৈরি করলো। তো এইভাবে কি হয়, এইভাবে ডায়মন্ডের যেই মানে স্ট্রাকচারটা এইভাবে থেকে থাকে, ঠিক আছে। এবার এই যে কার্বন আছে এরও তো এই সাইডে আছে, এরাও এবার আবার কার্বনের সাথে বন্ডিং তৈরি করবে। তো কার্বনের কিন্তু শৃঙ্খল গুণ খুব বেশি, ঠিক আছে, কার্বন যেটা সেটা শৃঙ্খল গুণ খুব বেশি, অর্থাৎ এখানে যেখানে তোমার কি বলছে যে একটার সাথে একটা চেন করার ক্ষমতা, ঠিক আছে, সেটা খুব বেশি হয়। এটা কিন্তু পরীক্ষার প্রশ্নও আসে যে কোন এলিমেন্টের চেন ক্ষমতাটা বেশি হয় বা কার তোমার শৃঙ্খল গুণ বেশি হয়, ঠিক আছে। তো সেটা কার বলবে কি, কার্বনের। দেখো এবার এইখানে এই যে 4টে করে বন্ধন তৈরি করছে, এই জন্য এটাকে কি বলা হয়, টেট্রাভ্যালেন্ট। টেট্রা মানে আমরা জানি 4টেকে বোঝায়, ঠিক আছে। তো এই কারণেই এটাকে বলা হয় কি টেট্রাভ্যালেন্ট। বুঝতে পারছো আমার কথা? নেক্সট দেখো, নেক্সট এই পয়েন্টসটা এখানে দেখো, এটা একটু মুছলাম, দেখো ভালো করে বুঝবে, এই যে পয়েন্টসটা বলছে এটা ভালো করে বুঝবে। দেখো কি বলছে এখানে বলছে যে ফ্রি ইলেকট্রন না থাকায় বিদ্যুতের কুচালক হয়। দেখো
কার্বনেরই অ্যালোট্রোপস, একটা হচ্ছে তোমার গ্রাফাইট, একটা হচ্ছে তোমার ডায়মন্ড। ডায়মন্ড তোমার বিদ্যুতের কুচালক হয়, অর্থাৎ বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ওর মধ্যে থাকে না, কিন্তু গ্রাফাইটের তোমার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা থাকে, অর্থাৎ সুপরিবাহী হয়। এটাই পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। কিন্তু কেন হয় দুজনে একই জনার, তবুও কেন দুজনার ধর্ম আলাদা? দেখো, এখানে যে কার্বন থাকে, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কি করছে, ও প্রত্যেকটার সাথেও প্রত্যেকটা দিক দিয়েও যে কটা ইলেকট্রন বেরিয়েছিল তার সাথে প্রত্যেকটার সাথেও একটা করে কার্বনকেও যুক্ত করে নিয়েছে, তাই তো? ও যুক্ত করে নিয়েছে, অর্থাৎ এর ফ্রি ইলেকট্রন নেই। ফ্রি ইলেকট্রন সেটাই হবে যেটা আলাদাভাবে একটা ইলেকট্রন পড়ে থাকবে, অর্থাৎ মুক্ত, যে কারোর সাথে কোনো বন্ধন তৈরি করেনি, সেটাকেই ফ্রি ইলেকট্রন বলে। কিন্তু এর যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন নেই, সেহেতু কি ও কারোর সাথে কি করতে পারে না, সুপরিবাহী হতে পারে না, তাই এ বিদ্যুতের কি কুচালক। কিন্তু যদি ওর কোনো রকমভাবে ধরো, এখানে ধরো একটা সি ধরো নেই, এরকম হয় না যদিও ডায়মন্ডের ক্ষেত্রে, কিন্তু ধরো একটা সি নেই, অর্থাৎ এই জায়গাটা ও সি এর সাথে কি কোনো বন্ডিং তৈরি করেনি, ঠিক আছে, তাহলে এখানে যে ইলেকট্রনটা সেটা মুক্ত হয়ে থাকতো, তো সেই ক্ষেত্রেও কি হতে পারতো, বিদ্যুতের সুপরিবাহী হতে পারতো। কিন্তু যেহেতু প্রত্যেকটা দিক দিয়েই আবদ্ধ, ওর কোনো মুক্ত ইলেকট্রন নেই, সেই কারণেই কি ও বিদ্যুতের কুচালক হয়, কার্বনের অ্যালোট্রোপস হওয়া সত্ত্বেও। তো একটা জিনিস মনে রাখবে, যে মুক্ত ইলেকট্রনরাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ধরে নাও এরকম একটা অ্যাটম আছে, ঠিক আছে, এরকম একটা অ্যাটম আছে, ঠিক আছে, তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক আছে, এরকম যে অ্যাটম আছে, তো যারা মুক্ত অবস্থায় থাকে, বাইরের সেলে যারা থাকে, এই ভিতরের সেলে যারা থাকে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে, যারা বাইরের সেলে থাকে তারাই কিন্তু মেন কি করে, বিক্রিয়াতে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো এ তো টোটালি দিক দিয়ে পুরো আবদ্ধ, তাই এ কি করবে, এ বিদ্যুতের কুচালক। চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট দেখো, ডায়মন্ড তখনই আমরা পড়েছিলাম যে কার্বনের মেল্টিং পয়েন্ট খুব হাই। দেখো ডায়মন্ড এর মেল্টিং পয়েন্ট কত, 3550 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর বয়লিং পয়েন্ট দেখো 4830 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে এদের মেল্টিং পয়েন্ট যেটা সেটা কিন্তু খুব হাই, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার গ্রাফাইট। সেমভাবে আমরা যেরকমভাবে ডায়মন্ড পড়লাম, আমরা সেমভাবে কার পড়ব, গ্রাফাইটের পড়ব। দেখো গ্রাফাইট এটাও কি তোমার কার্বন দিয়ে তৈরি, হ্যাঁ একদম, আমরা তো পড়ে এসেছি গ্রাফাইটও কি কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে, কারণ কার্বনেরই অ্যালোট্রোপ সেটা বা রূপভেদ। দেখো এই যে কার্বন আছে এখানে, এই কার্বনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, লাস্ট সেলে আছে, অর্থাৎ একদম শেষ কক্ষতে আছে। প্রথম কক্ষে দুটো, লাস্ট কক্ষে চারটে, এই নিয়েই টোটাল 6টা হয়, ঠিক আছে। তো লাস্ট কক্ষে যে এরকমভাবে আছে, ও কিন্তু তিনটের সাথে, এটা গ্রাফাইটের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে গ্রাফাইট আছে লেখা, ঠিক আছে, তো গ্রাফাইটের ক্ষেত্রে ও তিনটের সাথে কি করেছে, দেখো কার্বনকে যুক্ত করে কি হয়েছে, সমযোজী বন্ধন তৈরি করেছে। কিন্তু একটা ক্ষেত্রে কিন্তু ও কি আছে, মুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। আর আমি তোমাদের এক্ষুনি কি বললাম, এক্ষুনি তোমাদের এটাই আমি বললাম, এটা ফ্রি অবস্থায় আছে, ঠিক আছে। তো আমি তোমাদের একটু আগে কি বললাম, যে যখনই কোনো ফ্রি ইলেকট্রন থাকে তারাই কি করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় কি করবে, অংশগ্রহণ করবে। তোমরা বললে হ্যাঁ একদম ঠিক আছে। তো এখানে দেখো এই যে লাস্ট কক্ষে যে আছে, সে তো কোনো কার্বনের সাথে বন্ধন তৈরি করেনি, ঠিক আছে, ও তো ফ্রিভাবে আছে, ও তো মুক্তভাবে আছে, এই জন্যই এখানে লেখা আছে ফ্রি ইলেকট্রন থাকে, তাই বিদ্যুতের কি সুচালক। বুঝতে পেরেছো আমার কথাটা, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্রাফাইট, যেটা সেটারও কি মেল্টিং পয়েন্ট হাই আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি 3650 ডিগ্রি সেলসিয়াস, খুব খুব ইম্পর্টেন্ট। এবার একটা কথা বলি, হিরে যেটা সেটা কি কাজে লাগে। দেখো হিরে যেটা সেটা কিন্তু তোমার কার্বনের অ্যালোট্রোপস, আর হিরে এটা অর্নামেন্টসের ক্ষেত্রে লাগে। আমরা জানি হিরে যেটা সেটা কিন্তু কাঁচ কাটার কাজেও লাগে,
ঠিক আছে, কাঁচ কাটার কাজেও লাগে। আমরা পরে পড়বো কার্বোনাডো, এগুলো পড়বো, কালো হীরের এই বিষয়গুলো, ঠিক আছে। কিন্তু এখন যেটুকু জানা সেটা জানো যে হীরে যেটা সেটা কিন্তু কাঁচ কাটার কাজে লাগে, আমাদের অর্নামেন্টসের কাজে লাগে, ঠিক আছে। আর নেক্সট যেটা তোমার গ্রাফাইট, সেটা হচ্ছে কি লুব্রিকেন্টের কাজে লাগে, অর্থাৎ ধরো কোনো মেশিনে সেটাকে কলকবজাটা ঠিকঠাকভাবে চালানোর জন্য গ্রিস ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কাজে লাগে, পেন্সিলের লিড তৈরিতে কাজে লাগে, বিদ্যুতের ক্ষেত্রে কাজে লাগে, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট একটা ইম্পর্টেন্ট আর একটা লাইন দেখো, প্রত্যেকটা লাইন যেগুলো এখানে তুলেছি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। দেখো দেখো লেয়ার স্ট্রাকচার অ্যান্ড সফট স্লিপারি নেচার। কেন বলছে লেয়ার স্ট্রাকচার? লেয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, কেমন লেয়ার্ড, কীরকম লেয়ার্ড, ঠিক আছে। তো দেখো একটা ছবি দেখো, এই যে গ্রাফাইট যেটা, যদি তোমরা দেখে থাকো যে বিভিন্ন স্কেচ পেন্সিল যেগুলো হয়, অর্থাৎ দেখবে যারা ড্রয়িং করে তো সেই ক্ষেত্রে দেখবে স্কেচ পেন্সিলগুলো যেগুলো হয়, তো সেখানে দেখবে বিভিন্ন টাইপের পেন্সিল পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন টাইপের পেন্সিল পাওয়া যায়। ধরে নাও একটা 2B, ধরে নাও 4B, 6B, 8B, ঠিক আছে, 10B, ঠিক আছে, 12B, এই রকমভাবে না বোল্ট মাত্রাটা মানে কত ডার্ক হবে, যে 2B তার তুলনায় 10B অনেক বেশি ডার্ক হবে, ঠিক আছে। আর যত বেশি ডার্ক নেচার হয় তত তুমি দেখবে যখন এরকমভাবে শেডিং করে কেউ, ধরো কোনো কিছু আঁকছে, হ্যাঁ, শেডিং করে আর তারপর ধরো হাত দিয়ে এরম ঘষলো বা কিছু যেগুলো টুলগুলো আছে যেগুলো দিয়ে ঘষে মানে স্মুথ করে জিনিসটাকে, মিশিয়ে দেয়, তো দেখবে ধীরে ধীরে কি মিশে যাচ্ছে। বা তুমি যদি নর্মালি ওই পেন্সিলের লিডটাকে এরমভাবে হাত দাও, দেখবে তোমার হাতে গ্রাফাইট লেগে গেছে, আর ওইটা দেখবে একটু চকচক চকচক করছে, আর একটু স্লিপারি, হাতটা একটু স্লিপ হয়ে গেছে, নর্মাল হাতের মতো সেই সময় চামড়াটা থাকে না, একটু স্লিপ খেয়ে যায়, ঠিক আছে। তো কেন এই স্লিপারি নেচারের হয়, কেন সফট হয় গ্রাফাইট? দেখো দেখো গ্রাফাইট যেটা প্রথমেই আমি তোমাদের বললাম, গ্রাফাইট হচ্ছে কার তোমার অ্যালোট্রোপস, ঠিক আছে। তোমরা বলবে কি গ্রাফাইট হচ্ছে কার্বনের অ্যালোট্রোপস। তোমরা এতক্ষণ এটা আসলে বুঝে গেছো যে গ্রাফাইট হচ্ছে কার অ্যালোট্রোপস, কার্বনের অ্যালোট্রোপস। দেখো এই যে গ্রাফাইট, এরা নিজেদের মধ্যে কার্বনের বন্ডিং থাকে। একটু আগেই তোমাদের বলছিলাম যে হীরে বলো, তোমার গ্রাফাইট বলো, এদের মধ্যে কি কার্বনের বন্ডিং থাকে। তো এখানে যে বন্ডিংটা দেখছো, এই বন্ডিংটা হচ্ছে গ্রাফাইটের কার্বনের বন্ডিং। ধরে নাও এই একটা কার্বনের বন্ডিং, এই একটা কার্বনের বন্ডিং, ঠিক আছে। দুটো কার্বনের বন্ডিংয়ের মধ্যে এই যে গ্যাপ থাকে, ঠিক আছে, এই গ্যাপটাই কি থাকে, একটু বেশি গ্যাপ থেকে থাকে, ঠিক আছে, গ্যাপটা একটু বেশি থাকে। তো আমরা দেখলে বুঝতে পারবো না, ওটা যদি কেউ ভালো মাইক্রোস্কোপে দেখে, ইলেকট্রনিক মাইক্রোস্কোপে, তাহলে সে বুঝতে পারবে, ঠিক আছে। তো কার্বনের যেই তোমার অ্যাটাচমেন্টটা থাকে, ঠিক আছে, এরা যে নিজেদের মধ্যে কার্বন যে বন্ডিংটা তৈরি করে, সেই অ্যাটাচমেন্টটা কিন্তু খুব স্ট্রং হয়, মানে কি হয়, খুব শক্ত হয়। কার্বনের নিজেদের মধ্যে যেই অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু খুব শক্ত হয়। ধরো এখানে যে কার্বনের অ্যাটাচমেন্ট খুব স্ট্রং, সেটা এখানে যে কার্বনের অ্যাটাচমেন্ট খুব স্ট্রং, কিন্তু দুটো স্তরের মধ্যে যেই অ্যাটাচমেন্ট সেইটা কি থাকে, খুব উইক প্রকৃতির থাকে, ঠিক আছে, অর্থাৎ কি খুব দুর্বল প্রকৃতির থেকে থাকে। আবারও বলছি, দেখো গ্রাফাইট কার্বনের লেয়ার দিয়ে তৈরি, ঠিক আছে। প্রথম কথা, এটাই তো লেয়ার আছে, সেটা আমরা বুঝতে পারলাম, স্তর আছে, অর্থাৎ এরকমভাবে স্তর আছে। এক একটা স্তর কিসের তৈরি, কার্বনের তৈরি, ঠিক আছে। কার্বন নিজেদের মধ্যে ফোর্স কেমন রাখে, প্রবল রাখে, স্ট্রং রাখে, ঠিক আছে। কিন্তু দুটো কার্বনের মধ্যে যে মিডিলের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে কি দুর্বল প্রকৃতির থাকে, আর এই গ্যাপটাকেই বলা হয় কি ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস ফোর্সেস কার মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে গ্রাফাইটের মধ্যে দেখা যায়, অর্থাৎ কার্বনেরই একটা অ্যালোট্রোপস গ্রাফাইটের মধ্যে দেখা যায়। দেখো এখানে যেটা আছে সেটা স্ট্রং বন্ড আছে, এখানে যেটা আছে স্ট্রং বন্ড আছে, কিন্তু এই কার্বন আর কার্বনের স্তরের মিডিলে যেই এই ফোর্স কাজ করছে, এটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে। আর এই যে ফোর্সটা, এইটা কিন্তু কি হয়, খুব
আলগা হয় বা দুর্বল হয়। এই কারণে গ্রাফাইট খুব সফট হয় আর স্লিপারি হয়, অর্থাৎ পিচ্ছিল হয়। মনে থাকবে এই কথাটা। নেক্সট চলে আসো। নেক্সট দেখো কার্বনের যখন আমরা অ্যালোট্রোপস পড়লাম, আমরা দুটো অ্যালোট্রোপসের নাম জানলাম, তাই তো? একটা হচ্ছে গ্রাফাইট জেনেছি, একটা হচ্ছে ডায়মন্ড জেনেছি, এবং সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি যতটুকু করার দরকার। ঠিক আছে, নেক্সট দেখো আরও দুটো অ্যালোট্রোপসের নাম দেখো, তার মধ্যেও আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্লুরিন আর একটা হচ্ছে গ্রাফিন। ঠিক আছে, এই ফ্লুরিন আর গ্রাফিনের মধ্যে যদি বলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কে, সেটা হচ্ছে কি ফ্লুরিন। আর পরীক্ষাতে প্রশ্ন আসে C60 দিয়ে। তোমরা বলবে ম্যাম C60টা কি? দেখো এই যে C60 লিখছি, ঠিক আছে, অর্থাৎ কি C60খানা আছে, অর্থাৎ কি কার্বন 60খানা আছে। যদি দেখো এই যে ছবিটা, এটাই হচ্ছে ফ্লুরিনের ছবি, অর্থাৎ এখানে যখন কার্বন বন্ডিং তৈরি করে, সেখানে কটা কার্বন বন্ডিং তৈরি করে? 60খানা কার্বন বন্ডিং তৈরি করে। আর এই যে C60, এটাকে কি বলে? ফ্লুরিন বলে। আর এই যে ফ্লুরিন, এটারই অপর আর একটা নাম হচ্ছে বাকমিনিস্টার ফ্লুরিন। ঠিক আছে, অর্থাৎ কি যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম অনুসারে হয়েছে কি বাকমিনিস্টার ফ্লুরিন। এটা দেখতে কিন্তু একটা ফুটবল শেপের হয়। ঠিক আছে, তাহলে যদি বলা হয় C60, এটা আসলে কার অ্যালোট্রোপস? তো তখন বলবে যে কার অ্যালোট্রোপস? কার্বনের অ্যালোট্রোপস। কটা দিয়ে তৈরি? 60খানা কার্বন দিয়ে তৈরি। আর নেক্সট সেই নামটা পড়ব, সেটা হলো কি গ্রাফিন। গ্রাফিনও হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রোপস। চলো নেক্সট দেখো। এবার দেখো গ্রাফাইট পড়লাম আমরা, ডায়মন্ড পড়লাম আমরা, ফ্লুরিন আমরা পড়লাম। ঠিক আছে, তো এগুলো শেপগুলো একটু দেখো। তো এই শেপটা দেয় ফুটবল আকার শেপের কার্বনের অ্যালোট্রোপের নাম কি? তো তখন কি বলবে? C60। ঠিক আছে, C60খানা, 60। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট এই প্রশ্নটা দেখো, কার্বন 12। ঠিক আছে, এরকম আমরা কার্বন 12 পড়ব, কার্বন 14 পড়ব। কিভাবে এসেছে সেগুলো পরে বলছি, আগে এটা দেখো। কার্বন 12 এটা কি করা হয়? এটা হচ্ছে যে কোনো অ্যাটমিক ম্যাসকে ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, যে কোনো অ্যাটমিক যে ম্যাস, অর্থাৎ কি পরমাণুর যে ভর, সেটা ক্যালকুলেশন কি করা হয়? কি দিয়ে? কার্বন 12 দিয়ে। অর্থাৎ কার্বন 12টা কি? সেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো এখানে পরের যে অংশটা, সেটা হচ্ছে কার্বন কত? 14। কটা? কার্বন 14। কিভাবে 12 কিভাবে 14 এলো পরে আগে বলছি, এখন এটা বোঝো। ঠিক আছে, কার্বন 14 যেটা, এটা কিসে ব্যবহার করা হয়? এটাকে ডেটিং বলা হয়, কার্বন 14 ডেটিং বলা হয়। এই কার্বন 14 ডেটিংটা কি? এই ডেটিংটা হচ্ছে কোনো জীবাশ্ম যেটা, ঠিক আছে, অর্থাৎ বহু দিন ধরে, বহু বছর আগে যেগুলো পড়েছে, তার মধ্যে যদি মাটি, পাথর, বিভিন্ন কিছু শিলা জমতে থাকে, এবং তার ফলে কি হয়, এগুলো আমরা ভূগোলে পড়েছি, তার ফলে কি হয়, সেখানটায় সেই বস্তুটা ছাপ পড়ে যায়, অর্থাৎ সেটাকেই জীবাশ্ম বলা হয়। তো এই জীবাশ্মর বয়স নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, যে কত দিন আগেকার, এই বয়স নির্ণয়ের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কার্বন 14। এটাকে কি বলা হয়? কার্বন ডেটিং বলা হয়, বা কি বলা হয়? অলসো নোন অ্যাজ কি রেডিও কার্বন ডেটিং। মনে থাকবে কিসের করার জন্য? দ্য এস্টিমেট দ্য এজ অফ সার্টেন অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ কি মানে যে জীবাশ্ম তার কি বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় কার্বন 14। এবার যেটা বলি যে 14 কি করে আসছে সেটা একটু বলি। হ্যাঁ, দেখো দেখো 14 কি করে আসছে সেটা বলি। দেখো আমরা এটা জেনেছি, এই জায়গাটায় দেখাচ্ছি। হ্যাঁ, এখানটায় দেখাচ্ছি। হ্যাঁ, দেখো আমরা এটা প্রত্যেকেই জানি যে কি আমাদের আইসোটোপের বিষয়ে, অর্থাৎ কি যেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে আইসোটোপ পড়েছিলাম আমরা, আইসোটোপ কি সেটার বিষয়ে। দেখো ফার্স্ট কথা হচ্ছে কার্বন যদি অ্যাটমিক নাম্বার ওর কি হয়? 6। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6।
ঠিক আছে, তার মানে এই যে কার্বনের অ্যাটমিক নাম্বার যদি 6 হয়, আর আমরা জানি কার্বনের নিউট্রন সংখ্যা সেটা কত, 6 একদম, তাহলে কার্বনের ভর সংখ্যা কত হবে? ঠিক আছে, দেখো এখানে অ্যাটমিক নাম্বার না লিখে এখানে প্রোটন সংখ্যা লিখছি। হ্যাঁ, কার্বনের এক প্রোটন সংখ্যা 6, কার্বনের নিউট্রন সংখ্যা 6, তাহলে এর অ্যাটমিক ম্যাস যেটা হবে সেটা কত হবে? অ্যাটমিক ম্যাস যেটা হবে সেটা কত হবে? তোমরা বলবে কত হবে? 12 হবে, তাই তো? কিভাবে জানো? নিউট্রন প্লাস প্রোটন। নেক্সট দেখো অপর আর একটা কার্বন পেলাম যার কি অ্যাটমিক নাম্বার যেটা অর্থাৎ কি প্রোটন সংখ্যা যেটা সেটা তো 6, কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা যেটা কার্বনের যে নিউট্রন সংখ্যা, এটা কার্বনের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা যেটা সেটা কত? 7। ঠিক আছে, তাহলে এর এবার অ্যাটমিক ম্যাস কত হবে? অ্যাটমিক ম্যাস কত হবে? তোমরা কত বলবে? এর অ্যাটমিক ম্যাস হবে কত? 13। নেক্সট দেখো আবার নেক্সট আরও আর একটা কার্বন যার ধরো প্রোটন সংখ্যা যেটা সেটা হচ্ছে কত তোমার? সেটা হচ্ছে 6, কারণ প্রোটন সংখ্যা চেঞ্জ হয় না। ঠিক আছে, নিউট্রন সংখ্যা যেটা সেটা কত? 8। তাহলে কত হয়ে যাবে? ওর অ্যাটমিক নাম্বার কত হবে? সেটা হবে কত? 14। দেখো এখানে যদি লক্ষ্য করো প্রত্যেকটা কার্বনের প্রোটন সংখ্যা সেম, কিন্তু একটা জিনিস আলাদা হচ্ছে, সেটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আর এই নিউট্রন সংখ্যা চেঞ্জের জন্য কি হয়? ওই আইসোটোপ হয়ে যায়, অর্থাৎ কি বিভিন্ন ধরনের কার্বন হয়ে যায়। কার্বনেরই কিন্তু ওর কি বিভিন্ন নিউট্রন সংখ্যা চেঞ্জের কারণে কি হয়? বিভিন্ন ধরনের কার্বনের আইসোটোপ তৈরি হয়। আমরা যেমন পড়েছিলাম হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে প্রথমটা হচ্ছে প্রোটিয়াম, তারপর ডিউটেরিয়াম, তারপর ট্রাইটিয়াম, এইভাবে আমরা পড়েছিলাম। ঠিক আছে, ঠিক সেইভাবে কার্বনেরও হয় এবং অনেকেরই হয় এখানে। ঠিক আছে, তো এই যে এটাই হচ্ছে কার্বন 12, কার্বন 14, এইগুলো যেগুলো নিয়ে কি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আশা করি কার্বন ক্লিয়ার। প্রচুর মানে বড় বড় বিশাল বিশাল ব্যাপার এখানে, যে প্রশ্নগুলো আসে আমি বলে দিলাম। ঠিক আছে, নেক্সট আমরা দেখো নেক্সট আমরা পড়ব হচ্ছে কি সিলিকন। চলো, সিলিকন যখন আমি প্রথম দেখিয়েছিলাম তোমাদের, সিলিকন যেই চারটা যেখানে ট্রিক ছিল সেখানে সিলিকন আর জার্মেনিয়ামকে গ্রিন কালারে মার্ক করা ছিল, আর বলেছিলাম এটা কিন্তু মনে রাখবে কারণ এটা হচ্ছে উপধাতু বা মেটালয়েড। চলো দেখা যাক। দেখো সিলিকন যেটা সেটার কি এখানে অ্যাটমিক নাম্বার 14, আর এসআই হচ্ছে কি ওর সংকেত বা সিম্বল। চলো, সিলিকন কি বলছে? একটা মেটালয়েড। মেটালয়েড মানে আমি আগেই বলেছিলাম, মেটালয়েড মানে হচ্ছে কি না উপধাতু। দেখো, সিলিকন ইজ নাইদার মেটাল নর নন মেটাল, ইটস আ মেটালয়েড। ওটা মেটালও বলা চলে না, ওটা নন মেটালও বলা চলে না, ওটাকে কি বলা হয়? মেটালয়েড। অর্থাৎ কি ওর মধ্যে মেটাল আর নন মেটালের দুটো গুণই কি আছে? বর্তমান আছে। ঠিক আছে, সিলিকন কি ক্ষেত্রে ব্যবহার হয়? আমি একটু আগে তোমাদের যেটা বললাম যে কি ওটা মেটালও নয়, মেটালের মতোও কাজ করে, আবার কি নন মেটালের মতোও কাজ করে, ধাতুর মতোও কাজ করে, অধাতুর মতোও কাজ করে। সুতরাং ও দু রকমই কাজ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই যে সিলিকন, প্রথম কথা হচ্ছে এইটা মেটাল হিসাবে কাজ হচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হয় কি সেমি কন্ডাক্টর, যেটাকে বাংলায় বলবে কি অর্ধচালক। ঠিক আছে, অর্ধচালক। এই যে অর্ধচালক, এইটা কিন্তু তোমার মেটালয়েডের একটা বিশেষ বৈশিষ্ট্য। যে কটা মেটালয়েড আছে সেগুলো সবকটাই কি অর্ধচালকের ভূমিকা পালন করে। ঠিক আছে, তো দেখো এই যে অর্ধচালক সেটা কি বললাম? সেমি কন্ডাক্টর ডিভাইস। দেখবে এগুলো মাদার বোর্ডে থাকে, বিভিন্ন যেই সমস্ত কম্পিউটারে বিভিন্ন গেম খেলা হয়, কম্পিউটারের টিভি সেট ভিডিও গেম সেগুলোতে থাকে, মোবাইলে থাকে। ঠিক আছে, তুমি একটা মাউস কেনো, মাউসের ভিতরেও যেই প্লেটটা থাকে সেখানেও থাকে। ঠিক আছে, তো যে রকম কোনো কিছু কি সেমি কন্ডাক্টর যেখানে কাজে লাগে সেখানে এই তোমার মেটালয়েডগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো একটা তো তোমার বললাম এই যে ছবিতে দেখতে পাচ্ছ এগুলো সেমিকন্ডাক্টর হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে কি কোনটা? অধাতু হিসাবে কোন অংশে কাজ করছে। দেখো দেখবে যে এইরকম টাইপের কিছু হাতাখুন্তি পাওয়া যায়,
নর্মালি যেগুলো স্টিলের হাতা খুন্তি সেগুলো তো আছেই, ঠিক আছে, কিন্তু এখন মডার্ন যুগে কিন্তু এই সমস্ত রকমের হাতা খুন্তিও পাওয়া যায়। তারপর ধরো পরোটা বানাচ্ছে, ব্রাশ করে তেল দিচ্ছে, তো এই যে এইগুলো, তো এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই অংশগুলো কিন্তু কি সিলিকনের। এগুলো কিন্তু তুমি যে গরমে ফেললে সাথে সাথে গলে যাবে এরকম না, ঠিক আছে, এগুলো সিলিকন। দেখবে বলা হয় সিলিকনের পুতুল তৈরি হচ্ছে, দেখবে অনেক কিছু সিলিকনের হয়, পুরো রিয়াল দেখতে লাগে, ঠিক আছে। তো দেখো এইগুলো কি, এগুলো হচ্ছে অধাতুর মতো কাজ করছে, আর সেমিকন্ডাক্টরে কি ও ধাতু হিসাবে কাজ করছে, এই কারণেই কিন্তু ওটা কি মেটালয়েড। দেখবে তারপরে এই ছবিগুলো, হ্যাঁ, এগুলো দেখবে চকলেট তৈরি করার মোল্ড, এগুলো যেগুলো হাতে বিভিন্ন ব্যান্ড পরে, ঠিক আছে, ছেলেমেয়েরা যে হাতে ব্যান্ড পরে সেগুলোও কি সিলিকনের। তো এই ক্ষেত্রে কিন্তু কি করা হয়, সিলিকন ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি জার্মেনিয়াম। জার্মেনিয়াম জার্মেনিয়াম সম্পর্কে যেটা বলবো সেটাও হচ্ছে সেম জিনিস, এটাও কিন্তু সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহার করা হয়, আর এটাও কিন্তু কি একটা মেটালয়েড। মেটালয়েড মানে আমি আর বলছি না, বারবার বলে আসছি যে ওটা হচ্ছে উপধাতু। ধাতু আর অধাতুর দুটোর গুণই কি থাকবে, বর্তমান থাকবে। তো দেখো এই যে আমাদের জার্মেনিয়াম, এটা কিন্তু বিভিন্ন ধাতু হিসাবেও কাজ করছে। আবার দেখো আমাদের ওষুধ তৈরিতে, ঠিক আছে, মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু কাজ করছে কি জার্মেনিয়াম। এছাড়াও বিভিন্ন রকমের কাজ আছে, সোলার প্যানেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো ধাতু অধাতু দুটোর গুণই কি থাকে, বর্তমান থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি টিন। কি বলেছিলাম, সি গেলেও, তিনটে তো হয়ে গেল, সি আর সি কার্বন সিলিকন, গেলেও হচ্ছে জার্মেনিয়াম। নেক্সট হচ্ছে কি সোনা। সোনা হচ্ছে কি বলেছিলাম, SN। দেখো এখানে লেখা আছে, আর স্টার মার্ক করে দেওয়া আছে, কারণ এটা নামের সাথে একেবারে ও সংকেত মেলে না, তাই হচ্ছে কি ওটার আসার চান্স খুব বেশি থাকে, ঠিক আছে। তো টিন, ওটার সংকেত কি SN। চলো দেখো টিন কি বলছে, টিন ইজ আ মেটাল, ঠিক আছে। তো তোমরা বলছো ম্যাম আপনি এক্ষুনি বললেন কার্বন হচ্ছে নন মেটাল আর এইটা হচ্ছে আবার মেটাল, কিভাবে হলো? দেখো যদি একটু লক্ষ্য করো তাহলে একটু আগে চলে যাই। দেখো বুঝতে হবে জিনিসটা, বারবার দেখতে হবে, ঠিক আছে। দেখো যদি তুমি দেখো এখানে এই যে আমাদের জিগজ্যাগ লাইন আছে, তার ওই পারে যেগুলো আছে সেগুলো বলেছিলাম অধাতু, ঠিক আছে। কিন্তু দেখো SN যেটা সেই জিগজ্যাগ লাইনের এই পারে আছে, তাহলে কি হবে, ওটা ওটা অবশ্যই ধাতু হবে। তো টিন হচ্ছে কি একটা ধাতু, ঠিক আছে। চলো নেক্সট দেখো, চলে আসি। দেখো এখানে একটা ছবি হয়তো তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি যে সেমিকন্ডাক্টর যেগুলো যখন দেখবে যেই বোর্ডগুলো আছে, ধরো মোবাইল সারাতে গেছো, সেই মোবাইল সারাতে গেছো যখন দেখবে সেই বোর্ডের মধ্যে কিছু একটা মেশিনকে কারেন্টে লাগিয়ে, ঠিক আছে, বৈদ্যুতিক চার্জ দিয়ে সেটাকে কি করছে, জোড়া লাগাচ্ছে, একটা গলা গলে গলে পড়ছে কিছু, আর সেটা দিয়ে তারগুলোকে জোড়া লাগাচ্ছে, ঠিক আছে। এই যে মেশিনটা আছে এর মধ্যে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কি টিন, ঠিক আছে, সেটা হচ্ছে কি টিন ব্যবহার করা হয়। তার মানে সেমিকন্ডাক্টরকে কানেক্ট করার ক্ষেত্রেও কিন্তু কি টিনের ব্যবহার আছে। নেক্সট দেখো বিভিন্ন কিছু তৈরিতেও টিন লাগে, সেটা আমরা জানি, টিনের যা যা জিনিস পাওয়া যায়। কিন্তু মেন আরও আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফিউজ তার, ঠিক আছে। তো আমার হাতের সামনেই একটা আছে, সেটা হচ্ছে সুইচ, ঠিক আছে, সুইচ। তো এই সুইচটা না, কিন্তু যেই ফিউজগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, যেগুলো আর কি আমাদের যে কারেন্টের যে ফিউজ ব্যবহার করা হয়, ঠিক আছে, তো বলে না ফিউজ উড়ে গেছে, এরকম বলে না, খুব ঝড়ঝাপটা হলো বলে ফিউজ উড়ে গেছে, ঠিক আছে। তো এই যে ফিউজ আছে, এই ফিউজের ভিতরে কি আছে, একটা তার আছে, আর সেই যে ফিউজ ওয়্যার যেটা বা ফিউজের তার যেটা, সেখানে দুটো জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে টিন আর একটা হচ্ছে লেড, অর্থাৎ কি যেটা কিনা বলা হবে কি সীসা, ঠিক আছে। তাহলে যদি তোমাকে বলে যে ফিউজ তারে কোন কোন ধাতুর সংকর ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে, বা কি মানে কার কার মিশ্রণে যে ধাতু সেটা ব্যবহার করা হয়, তখন বলবে কি টিন আর সীসা। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। কোন ইয়ার আমার পার্টিকুলার মনে পড়ছে না, তবে বইয়ে দেখেছিলাম এটা, ঠিক আছে। তো ফিউজ ওয়্যার যেটা, অর্থাৎ ফিউজে ব্যবহার করা হয় কি
টিন, আর তোমার ল্যাড অর্থাৎ কি সীসা। নেক্সট দেখো, নেক্সট চলে আসি যেটা হচ্ছে কি ল্যাড অর্থাৎ কি সীসা। দেখো সীসা যেটা সেটাও কিন্তু স্টার মার্ক করা আছে, দেখবে সীসা বলছি কিন্তু প্লাম্বাম থেকে এসেছে তাই পিবি, ঠিক আছে। সীসা যেটা সেটা আমাদের শরীরে কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি ঢোকে তাহলে কিন্তু আমাদের শরীরে কিন্তু প্রবলেম করতে পারে, ঠিক আছে। বলতে পারো এটা কিন্তু টক্সিক একটা এলিমেন্টের মধ্যেই ফেলা হয়, ঠিক আছে। এই যে সীসা যেটা, এই সীসা যদি অতিরিক্ত পরিমাণে মানুষ খাদ্যের মধ্যে খেতে থাকে, দেখবে এটা কিছু বছর আগে হয়েছিল ম্যাগিতে, ঠিক আছে। ম্যাগিতে সীসার পরিমাণ পাওয়া গেছিলো, ব্যান করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই যে ম্যাগি, এটার মধ্যে যে স্ট্রেচেবল ক্ষমতা থাকে না ম্যাগির, ঠিক আছে, এরকম ছড়িয়ে যায়, দেখবে এরকমভাবে খুলে যায়, এটা কিন্তু সীসার জন্যই হয়, ঠিক আছে। তো এই যে সীসা যেটা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে যদি মানুষ শরীরের মধ্যে খেতে থাকে তাহলে শরীরের মধ্যে কিন্তু এফেক্ট হতে পারে, ঠিক আছে। তো দেখো এই সীসা আরও একটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কসমেটিক্সের ক্ষেত্রে। দেখো এখানে কসমেটিক্সের বিভিন্ন, শুধু এইটা না, বিভিন্ন কসমেটিক্সের যে সমস্ত আছে, তো মানে উপাদান মানে জিনিসগুলো আছে, দ্রব্যগুলো, সেগুলোতেও ব্যবহার করা হয় কি সীসা। তো দীর্ঘদিন ব্যবহারের মানে এগুলো কিন্তু ক্ষতিও করতে পারে সামনাসামনি আসার ফলে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি লেড। লেডের সম্পর্কে আরও একটা প্রশ্ন আসে যেটা ফিউজ তার, একটু আগেই তো তোমাদের বললাম যে এখানে যেহেতু এটা টিন আর লেড দুটোরই সংকর ধাতু, তাই টিন দিয়েও যদি এটা প্রশ্ন আসে তাহলে ওটা সীসার ক্ষেত্রেও কি হবে, ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লাস্ট এলিমেন্ট। আর লাস্ট এলিমেন্ট মানেই বলেছিলাম কি ওটা একেবারে নিউ এলিমেন্ট, ঠিক আছে। নিউ এলিমেন্ট যেটা, ওটা কি ফ্লেভারিয়াম, ঠিক আছে। ফ্লেভারিয়াম যেটা, সেটা হচ্ছে নিউ এলিমেন্ট। এই নিউ এলিমেন্টটা কিভাবে মনে রাখবে? আমি যখন ট্রিক বলেছিলাম তখন আমি কিন্তু এটা ট্রিক বলিনি, এটা শুধু নামটা বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে নিউ এলিমেন্ট। সেটা ট্রিক কিভাবে মনে রাখবে এখন বলছি। দেখো দেখো সি গেলেও সোনা পাবে, পাবে মানে কি জানলাম, প্লাম্বাম, অর্থাৎ ওটা হচ্ছে ল্যাড, ঠিক আছে। ল্যাড কোথায় পাওয়া গেছিলো বললাম একটু আগে, যে ম্যাগিতে, ঠিক আছে। আর ম্যাগিতে যদি ল্যাড পাওয়া যায় সীসা, তাহলে ওটার কি দারুণ টেস্ট, দারুণ ফ্লেভার ম্যাগির, সবাই ম্যাগির ফ্লেভার পছন্দ করে, তো সেইভাবেই মনে রাখবে কি ফ্লেভারিয়াম, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি একটা নিউ এলিমেন্টের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে কি একটা হাইলি রেডিও অ্যাক্টিভ মেটাল, এটা মেটাল কিন্তু কি হাইলি রেডিও অ্যাক্টিভ আর আর্টিফিশিয়াল। আমি একটু আগেই বলে দিয়েছিলাম যে এই যে নিচের নতুন এলিমেন্টগুলো নতুন, আর এটা কি আর্টিফিশিয়াল, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের টোটাল এই অংশটা, ঠিক আছে। আর সীসা সম্পর্কে আরও যদি কিছু বলতে চাও, এটা অ্যান্টি লকিং এজেন্ট হিসাবে কাজ করে, গাড়িতে তেলেতেও ব্যবহার করা হয় এগুলো, ঠিক আছে। অত্যাধিক যদি মাত্রায় সীসার পরিমাণ থাকে তাহলে কিন্তু পলিউশন হয়ে যায় সেই সমস্ত জায়গা, ওটা আলাদা করে অন্য চ্যাপ্টারে পড়াবো, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি এখন জেনে রাখো, যেটা হচ্ছে পর্যায় সারণীর ক্ষেত্রে বললাম। তাহলে আরও একবার বলে দিই, সীসি গেলেও সোনা পাবে, পাবেতে কি আছে সীসা, ওটা ম্যাগিতে পাওয়া যায়, তাই পরের এলিমেন্ট কি হবে ফ্লেভারিয়াম। তাহলে আমরা এইভাবে ছোট ছোট ট্রিক করে আর এইভাবে পুরো জিনিসগুলোকে যদি একটু ডিপলিভাবে পড়ি, তাহলে অনেক প্রশ্ন আমাদের জানা হয়ে যাবে, অনেক কিছু আমাদের জানা হয়ে যাবে। আর পড়া এমনভাবেই পড়বে যেন একবারই পড়ো, বারবার যেন দেখতে না হয়, এইভাবেই মাথার মধ্যে কি বিষয়গুলোকে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যা যা প্রশ্ন এলো পড়বে। পরের যে অংশটা হবে সেটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। এই যে নাইট্রোজেন ফ্যামিলি, আজকে এত পর্যন্তই ক্লাস থাকলো, ভালো করে পড়বে।